প্রশ্ন হচ্ছে ইরানকে কেন আক্রমণটা ঠিক করল। ইরানে এক প্রবলভাবে মোল্লাতন্ত্রকে তিনি সেখানে বসিয়েছেন। সমস্যাটা হয়ে গেল ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে। ইরান কিছুতেই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে চায়নি এবং এই সই না করার কারণে সে আমেরিকার বিরাগভাজন অনেক আগেই হয়েছিল। এই আমেরিকার এই পলিসি বা ইসরায়েল যেভাবে চাইছে, অনেকেই বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আর কি একের পর এক প্রথমে হামাস অবশ্যই ইরানের হয়ে প্রক্সি দেয় এবং হামাসের সবচেয়ে বড় হচ্ছে অপরাধের মধ্যে যেটা রয়েছে, হামাস খোলাখুলিভাবে তারা খিলাফতে শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। হামাস কোনোভাবেই জনসমর্থন পায়নি। এবারে যখন উপর্যুপরি গাজাতে একেবারে মাটিতে শুয়ে দিয়েছে যখন ইসরায়েল, এই যুদ্ধটার ক্ষেত্রে মোসাদ গ্রাউন্ডে নেতৃত্ব দিয়েছে ইসরায়েলি বাহিনীকে, আইডিএফ নয় মোসাদ। এবং মোসাদ যেভাবে আর কি তার ডিপ রুটেড অ্যাসেটদের যেভাবে ছড়িয়ে রেখে দিয়েছে, না হলে এত পরমাণু বিজ্ঞানী শীর্ষ সামরিক কমান্ডাররা কিভাবে নিহত হলো সে কাহিনী তো ইতিমধ্যেই গোটা বিশ্ব জেনে গেছে। যেখানে মোসাদ একজনকে প্ল্যান্ট করেছিল যিনি হচ্ছেন শিয়া ধর্মাবলম্বী হয়েছিলেন, অর্থাৎ শিয়া ইসলামে দীক্ষিত হয়েছিলেন এবং সেই সুন্দরী মহিলা যত সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের স্ত্রীদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন যে তাদের অবাধ বিচরণের সমস্ত ছবি তথ্য মোসাদের কাছে ছিল। ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যে আগামী সপ্তাহে তিনি বড় কিছু করতে চলেছেন, কিন্তু সপ্তাহ শুরু হবার আগেই একটা বড়সড় আক্রমণ এনে বসলো আমেরিকা ইরানের বুকে। তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত আনলো B-2 বোমারু বিমান। এই B-2 বোমারু বিমান স্টেলথ জাতীয় বোমারু বিমান, অনেকটা পাখির মতো দেখতে। একেবারে যখন এটা উড়ে যায়, যেহেতু স্টেলথ কোয়ালিটির বিমান সে কারণে এর প্রায় সাউন্ডলেস, মানে আপনি রাস্তায় দাঁড়িয়ে হাঁটাচলা করছেন অটো টোটোর আওয়াজে কিন্তু আপনার এই বিমানের আওয়াজ কখনোই পৌঁছবে না এবং এটি র্যাডারে ডিটেক্ট হওয়া অত্যন্ত কঠিন, যে কারণে নিঃশব্দে গিয়ে অল অফ এ সাডেন আপনি তখন অপ্রস্তুত সেই অবস্থায় সেটাকে অ্যাকশন নামিয়ে দিতে পারে। এটাই হচ্ছে আধুনিকতম একটি বিমান, যে বিমান দিয়ে আমেরিকা গোটা বিশ্বকে এখন চমকে রেখেছে। এই স্টেলথ বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। এটি পরমাণু বোমা নয়, কিন্তু পরমাণু বোমা ব্যতিরেকে সবচেয়ে খতরনাক বোমাগুলোর মধ্যে এটি পড়ে এবং বাংকার বাস্টার বোমা প্রায় পাথর ভেদ করে 200 মিটার গভীর পর্যন্ত চলে যেতে পারে। এরকমভাবেই তিনটি পরমাণু কেন্দ্র যেটা ইরানের উত্তরাঞ্চলের দিকে রয়েছে সেই জায়গায় আঘাত এনেছে, উপর্যুপরি আঘাত। এবং আঘাত আনার পর যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন, গোটা বিশ্বকে জানাচ্ছেন যে আঘাত আনার পর এই মুহূর্তে ইরানের সীমানা ছাড়িয়ে এই B-2 বিমানগুলো ফিরে এসেছে। এর প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে ইরান কিন্তু নার্ভাস ব্রেকডাউন হয়নি। ইরাকের শাসক যারা রয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু অত্যন্ত যাকে বলা হয় একটা ধৈর্যের পরীক্ষা দিতে পারছেন এবং তারা বলেছেন, আরে আমরা কি এত বোকা নাকি, আমরা জানি না যে আক্রমণ হানবে। ওই পরমাণু কেন্দ্র থেকে ইউরেনিয়াম আগেই সরিয়ে রেখেছি, কিন্তু কোথায় সরিয়ে রেখেছেন এটা একটা বড় প্রশ্ন। কিন্তু নিশ্চিতভাবে আমেরিকা এখন প্রহর গুনছে যে এত বড় প্রত্যাঘাত নিয়ে গোটা বিশ্ব, বিশেষ করে জাতিসংঘ বা অন্যান্য দেশগুলো কি প্রতিক্রিয়া দেখায় এবং সেই প্রতিক্রিয়াকে তারা নিঃসন্দেহে নজরে রাখছে এবং তার সাথে এই যুদ্ধ যাতে দীর্ঘায়িত না হয় সেটাও আমেরিকা চাইছে। কারণ আছে, তার কারণ এইভাবে যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়
তাহলে আমেরিকার অর্থনীতির উপর একটা গভীর সংকট নেমে আসতে পারে। এবং এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল যে কোনোভাবে চাইছে এবং কেন চাইছে আমেরিকাকে এই যুদ্ধে টেনে নিয়ে আসতে। তার একটা কারণ হিসাবে এটাই ছিল যে সেখানে এমন কিছু জায়গায় আঘাত আনার দরকার আছে যে অস্ত্রশস্ত্র আবার ইসরায়েলের কাছে নেই। তাই ইসরায়েল যে যুদ্ধটা করেছে শুরু, সেটা আমেরিকা একটা পরিণতিতে গিয়ে পৌঁছে দিতে চাইছে, যদিও ইরান মুখে স্বীকার করছে না। কিন্তু ইরান যাতে প্রতিক্রিয়ার দিকে না যেতে পারে তার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন সক্রিয়তা দেখাচ্ছে। সে চায়না হোক, ভারত হোক, পাকিস্তান হোক, সবাই মিলে একটা সক্রিয়তা দেখাতে চাইবে। তার কারণ গোটা ব্যাপারটাই এমন একটা জটিল পর্যায়ে গেছে। প্রশ্ন হচ্ছে ইরানকে কেন আক্রমণটা ঠিক করলো, সেটাই আজকের এপিসোডে আপনাদের কাছে একটু হলেও ডিটেলে জানাবো, অর্থাৎ ফাঁস করতে চাইব। একটা বড় কারণ আগে ভিডিওতে বলেছি, কারণটা বলেছি, কিন্তু এটা একটা মেজর কারণ। 1979 সালে ইসলামিক রেভলিউশনের পর ইরান একটা সক্রিয়ভাবে মধ্যপ্রাচ্যে মাথা তুলে দাঁড়ায়। এটা শুধুমাত্র ইসলামিক রেভলিউশন বললেই এটাকে সীমাবদ্ধ করা হয়। তার কারণ পারস্য সংস্কৃতির যে দেশ, সেই দেশ এতটাই ওয়েস্টার্নাইজড হয়ে উঠেছিল রাজা শাহ পেহলভির সময়, যে কারণে ইরানের ভেতর থেকে একটা কোথাও কালচারাল একটা সংকট তৈরি হয়েছিল। সেই সংকটটা থেকে তারা বেরিয়ে আসতে চাইছিল এবং সামগ্রিকভাবে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ইরান গোটা বিশ্বের কাছে বার্তা দিতে চায় যে নো IMF, নো বিশ্বব্যাংক, কোনো কিছুই নয়, ইরান তার নিজের শক্তিতে সে মাথা তুলে দাঁড়াবে। গবেষণাগারগুলো আগে তৈরি হয়েছিল রেজা শাহ পাহলভির সময় থেকেই, কিন্তু তারপর আরও বেশি পরিমাণে গবেষণাগার তৈরি হতে থাকে। ইরান তার নিজস্ব যে তেল, তাকে নিয়ে সে তার নিজের অর্থনীতি গড়ে তুলতে থাকে। এই রকম একটা বিপজ্জনক প্রক্রিয়াকে আমেরিকা কিভাবে মান্যতা দেবে? গোটা বিশ্বে সে চায় তার একটা অপরাজেয় মনোভাবকে বজায় রাখতে, যেটাকে সাম্রাজ্যবাদী তার যে নেচার, সেই নেচারের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য তার কাছে হচ্ছে পাখির চোখ। বেশিরভাগ অয়েল কোম্পানিগুলো, ব্রিটিশ এবং আমেরিকান অয়েল কোম্পানিগুলো এই ইরানের এই বিপ্লবের পর থেকে কিন্তু তারা অত্যন্ত সতর্ক হয়ে যায়। প্রথমে ভেবেছিল এটা নিছকই একটি ইসলামিক বিপ্লব, কিন্তু এই বিপ্লব ইরানকে আরও অনেক কিছু ধর্মীয় স্বাধীনতার ব্যতি রেখে সাংস্কৃতিক স্বাধীনতা এবং তার সাথে যে নিজের পায়ে দাঁড়ানো, এটা ছিল হচ্ছে ইরানের প্রথম লক্ষ্য। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় যে কারণটা, সেটা ভয়ঙ্কর মারাত্মক হিসাবে কিন্তু আমেরিকার কাছে এটা প্রমাণিত হয় যে ইরান এই বিপ্লবটা সে শুধুমাত্র ইসলামিক বিপ্লবের মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে চাইছে না, সে সরাসরি আমেরিকার যে প্রভুত্ব তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চাইছে। তার কারণ ইরানের সাথে যে তেল, আমরা জানি আন্তর্জাতিক বাজারে কেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে তেলের বাজারে আমেরিকা নিয়ন্ত্রণ রাখতে চায়, তার প্রধানতম কারণ হচ্ছে তেল কেনা বেচা সবটাই হয় ডলারে। অর্থাৎ গোটা পৃথিবীতে মুদ্রা হিসাবে ডলারের এই যে আধিপত্য, সেই আধিপত্যকে খর্ব করার জন্যে 80-র দশকেই তারা বলে যে বিশ্বের বিভিন্ন যে মুদ্রা রয়েছে, ইউরো, ইউয়ান, এমনকি হচ্ছে তাদের যে রিয়াল, তাতেও পর্যন্ত হচ্ছে তেল ক্রয় বিক্রয় করা যাবে। আর এখানেই প্রমাদগণে হচ্ছে আমেরিকা সহ তার যে সমস্ত দেশগুলো, যেটাকে আমরা G7 দেশ ভুক্ত বলে আমরা জেনে থাকি, নানা রকম চেষ্টা প্রচেষ্টা হয়েছে, কিন্তু ইরানকে দাবিয়ে রাখা যায়নি। এই দুটো মেজর কারণ ইরানের কাছে একটা খুব ভারী অবস্থা তৈরি করলো। তথাপি ইরানকে কিন্তু নানা রকমভাবে স্যাংশন করেছে। অতীতে আমেরিকা এতটাই স্যাংশন চাপিয়ে রেখেছে, তারপরও কিন্তু তেহরানের যে কোনো আপনি ছবি দেখুন, ইন্টারনেটে যান, প্রচুর ভারতীয়রা ইরানে যায় এবং সেখানে থেকে পড়াশোনা করে, ইরানের সাথে ব্যবসা বাণিজ্য আছে, এরকম কেউ এদেশে খুঁজে পাওয়া যায়। যে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করুন, তেহরান খুব প্রাণচঞ্চল একটি শহর, এবং ইরানকে যখন এত স্যাংশন লাগানোর পরে, সব কিছুতে স্যাংশন, যে কোনো ক্ষেত্রে ইরানে পণ্য পরিবহন করা যাবে না,
ইরানে এই করা যাবে না, সেই করা যাবে না, এত স্যাংশন লাগিয়ে থাকা সত্ত্বেও ইরানকে কিন্তু থামিয়ে রাখা যায়নি। অর্থাৎ 1979 সালে যে বিপ্লব হয়েছিল ইরানে, সেই ইরানকে একটা অন্য মাত্রা দিয়ে রেখেছে। তারপরও কি আমেরিকা থেমে থেকেছে? স্যাংশন তো চাপিয়েছে, ইরানও তত্তরিয়ে এগোচ্ছে, তথাপি কিন্তু ইরানকে ভেতর থেকে ফোঁপড়া করে দেওয়ার জন্য ধীরে ধীরে যত সময় গেছে, বিশেষ করে এই শতাব্দীর আমরা দেখলাম 2015 সালের পর থেকে ইরানের ভেতরে কতগুলো রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, যা 2022-23 এসে একটা বড় আকার ধারণ করে। সেখানে হিজাব বিরোধী যে আন্দোলন, সেই হিজাব বিরোধী আন্দোলনের মধ্যে বোঝা যাচ্ছিল ইরান কি পূর্বাবস্থায় আবার ফিরে আসতে চাইছে। অর্থাৎ রেজা শাহ পাহলভির যে সময়, ইতিমধ্যে রেজা শাহ পাহলভির যে ছেলে, তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার যে ইসলামিক শাসনতন্ত্রের অবসান চাইছে। অর্থাৎ কোথাও একটা পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যেই কি আবার ইরান ফিরতে চাইছে। তার কারণ যে পারসিক সভ্যতা বা সংস্কৃতি, তার অবশেষ তো আর এখন নেই, সে বহু প্রাচীনকাল আগে তা বিবর্তন ঘটেছে। এখন এই বিবর্তনের মধ্যে থেকে ওয়েস্টার্নাইজড বা পাশ্চাত্যের সংস্কৃতি নাকি তার বিপ্রতিপে দাঁড়িয়ে ইসলামিক সংস্কৃতি, এই দুটো টাগ অফ ওয়ার, যেটাকে হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আমরা বলে থাকি, সেই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনসের মধ্যে গিয়ে আজ ইরান উপনীত হয়েছে। কিন্তু ইরানের প্রাকৃতিক সম্পদ, তার ভৌগোলিক অবস্থান এবং তার জনগণের মধ্যেকার যে স্ফূর্তি, তা সেটাকে কিন্তু ইরানের সম্পদ বলা যায়। সেক্ষেত্রে জনগণের মধ্যে কিন্তু একটা স্পষ্ট বিভক্তি থাকলেও আমেরিকা যখনই এখানে আক্রমণ চালিয়েছে, তখন ধরেই নিতে হবে ইরানের বহু মানুষ, তারা যতই খামেনি বিরোধী হোক, তাদের কিন্তু একটা জায়গায় তারা আবার অনেকেই এক হয়ে যাবেন। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে অনেকেই যাবেন, তারা অনেকে দেশত্যাগী হয়ে গেছেন এবং আক্রমণের সম্ভাব্য প্রতিক্রিয়ায় অনেকে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের কথা ব্যতি রেখে 9 কোটি ইরানিয়ানদের মধ্যে বেশিরভাগ মানুষই তারা কিন্তু দেশে থাকছেন, দেশে রয়েছেন এবং তারা বলছেন যে কোনো পরিণতি ভোগ করার জন্য তারা রয়েছেন। কারণ এই মার্কিন প্রভুত্ববাদ গোটা বিশ্বে কিন্তু বহু দেশে, বিশেষভাবে ইরানের এই যে লড়াই বা ইরান এই যে একটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তা ইতিমধ্যে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, যেগুলো তৃতীয় বিশ্বের দেশ বলা হয় বা যারা উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত হয়, তাদের কাছে কিন্তু এটা একটা উদাহরণ হিসাবে সামনে আসছে। এটা নিশ্চিত করে বলা যায়। তাই আমেরিকা যেমন এটা দীর্ঘায়িত হোক চাইবে না, ঠিক তেমনিভাবে আমেরিকা এটাও চাইবে না যে ইরান শক্তিশালী হয়ে উঠুক। সমস্যাটা হয়ে গেল ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে। ইরান কিছুতেই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে চায়নি এবং এই সই না করার কারণে সে আমেরিকার বিরাগভাজন অনেক আগেই হয়েছিল। কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির ব্যতি রেখে সে কিন্তু বারবার করে বলে এসেছে ইরান যে শক্তি অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রে সে এই পরমাণু মানে যে কার্যক্রম সেটাকে সে পরিচালনা করছে, তার উদ্দেশ্য বম বানানো নয়। কিন্তু এই যুক্তিতে তো আর আমেরিকা ইসরায়েলকে নিরস্ত করা যাবে না, বিশেষ করে যেখানে খামেনির বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে যে ইরানে এক প্রবলভাবে মোল্লাতন্ত্রকে তিনি সেখানে বসিয়েছেন। এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে একটা অভিযোগের গুটি পেয়ে যায়, তার কারণ এই ধরনের মোল্লাতন্ত্রের শাসনের বিরুদ্ধে ইরানি মানুষের যে বিক্ষোভ গোটা পৃথিবী দেখেছে এবং এটাকে একটা সুযোগ করে গোটা ইরানকে দ্বিধাবিভক্ত করতে চাইছে আমেরিকা। এই আমেরিকার এই পলিসি বা ইসরায়েল যেভাবে চাইছে, অনেকেই বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আর কি একের পর এক, প্রথমে হামাস, যে হামাস অবশ্যই ইরানের হয়ে প্রক্সি দেয় এবং হামাসের সবচেয়ে বড় হচ্ছে অপরাধের মধ্যে যেটা রয়েছে, হামাস খোলাখুলিভাবে তারা খিলাফতে শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যেটাকে একটা বড় অজুহাত হিসাবে সামনে রেখে গোটা বিশ্বের কাছে ইসরায়েল তুলে ধরে, যে কারণে হামাস কোনোভাবেই জনসমর্থন পায়নি। এবারে যখন উপর্যুপরি গাজাতে একেবারে মাটিতে শুয়ে দিয়েছে যখন ইসরায়েল, তখন কিন্তু কোনো জনসমর্থন পায়নি সেভাবে।
অন্যদিকে হিজবুল্লাহ বা হুতি তারাও প্রক্সি দেয়। এরপর ইসরায়েল মারতে মারতে সেখানে যেভাবে বোমাবর্ষণ করেছে অনেকটাই কিন্তু তাদের মাজা কোমর ভেঙে দিয়েছে। বাকি থেকেছে ইরান। সেই ইরানের মাজা কোমর যেভাবে আর কি ভেঙে দেওয়ার জন্যে যে আক্রমণ B-2 স্টেলথ ফাইটার জেট দিয়ে এনেছে আমেরিকা, তা একটা বিধ্বংসী রূপ নিয়েছে। গোটা বিশ্ব এখন স্তম্ভিত, চিন্তিত, তার কারণ এর প্রতিক্রিয়া কত দূর অবধি যাবে, বিশ্ব বাণিজ্যে কি এর প্রতিক্রিয়া পড়বে। লোহিত সাগরে হুতিরা কি ক্রমান্বয়ে তাদের হাতে যা এখনো অস্ত্রশস্ত্র মজুত আছে তাতে কি এই তেল পরিবহনের ক্ষেত্রে একটা বড় রকমের আক্রমণ আনবে? নিশানায় তাদের আমেরিকান কোম্পানিগুলো, জাহাজগুলো থাকবে বলাই যায়। এবং হুতিরা যেই মুহূর্তে আক্রমণ হানবে তখন তো আমেরিকা চুপ করে বসে থাকবে না। ফলে সেখানেও আমেরিকাকে অনেক দিন যুদ্ধে হয়তো থাকতে হবে। বা এদিকে রয়েছে হরমুজ প্রণালী। ইরান হরমুজ প্রণালীকে যদি কোনোভাবে ব্যাহত করে সেটার চান্স খুব আছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যায় না। তার কারণ চীনের যে তেল, অর্থাৎ চীনে যে তেল যাবে ক্রুড অয়েল, তারও কিন্তু 80% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সে কারণে হরমুজ প্রণালীতে ইরান যদি কোনো রকমভাবে কিছু করে তাহলে চীনও কিন্তু চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে তারা বিবৃতি দিয়েছে, রাশিয়া কড়া বিবৃতি দিয়েছে। কড়া বিবৃতি ইরানের পক্ষে অনেকেই দিচ্ছেন, কিন্তু কড়া বিবৃতি দেওয়া এক জিনিস, পাশে দাঁড়িয়ে তাকে যুদ্ধের সামগ্রী এগিয়ে দেওয়া এবং যুদ্ধে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দেশ দেওয়া, এটা আরেক বিষয়। এই ক্ষেত্রে কেউই এগোবে না। তার থেকে বরং কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানকে নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যাতে খোমেনির শাসন অবসান ঘটে সেটা সরাসরি না বললেও মোসাদ যেভাবে আর কি সেখানে অপারেটিং জোনে রয়েছে, তার কারণ এই যুদ্ধটার ক্ষেত্রে মোসাদ গ্রাউন্ডে নেতৃত্ব দিয়েছে ইসরায়েলি বাহিনীকে, IDF নয়, মোসাদ। এবং মোসাদ যেভাবে আর কি তার ডিপ রুটেড অ্যাসেটদের যেভাবে ছড়িয়ে রেখে দিয়েছে, না হলে এত পরমাণু বিজ্ঞানীর শীর্ষ সামরিক কমান্ডাররা কিভাবে নিহত হলো সে কাহিনী তো ইতিমধ্যেই গোটা বিশ্ব জেনে গেছে। যেখানে মোসাদ একজনকে প্ল্যান্ট করেছিল যিনি হচ্ছেন শিয়া ধর্মাবলম্বী হয়েছিলেন, অর্থাৎ শিয়া ইসলামে দীক্ষিত হয়েছিলেন, এবং সেই সুন্দরী মহিলা যত সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের স্ত্রীদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন যে তাদের অবাধ বিচরণের সমস্ত ছবি তথ্য মোসাদের কাছে ছিল এবং সময় মতো তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সে তার মিশন অনেকটাই কমপ্লিট করেছে, যেটা ইরানকে বলতে পারে যায় একেবারে তছনছ করে দিয়েছে। এমতো পরিস্থিতিতে আজ বলা যেতে পারে যে কোনো সাম্রাজ্যবাদ, যে সংস্কৃতি যেভাবে আর কি গোটা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে একটা বিবাদমান শক্তি হিসাবে মুখোমুখি সংঘর্ষে দাঁড়াচ্ছে এবং যেটাকে আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বলছি, সেটা কিন্তু মানব জাতির কাছে এক মহা দুর্ভোগ নিয়ে আসছে। ইরানের মানুষ যদি খাড়া হয়ে দাঁড়াতে পারে, তাদের বিরুদ্ধে যদি স্যাংশন থাকে, তাহলে এই অয়েল ভিত্তিক অর্থনীতিতে যদি বিরাট প্রভাবও পড়ে, তাতে হয়তো পৃথিবীর বিভিন্ন মানুষ যারা রয়েছেন, যারা স্বপ্ন দেখেন, যারা পরিশ্রম করেন মাঠে ঘাটে খেতে কল কারখানায় নানাভাবে নিজেরা তারা উৎপাদন করেন, নিজেরাই নিজেদের মালিক হন, সেই সমস্ত মানুষজনের কাছে হয়তো এই পর্যায়টাকে তারা অতিক্রম করে যাবে। কিন্তু যারা এস্টাবলিশমেন্ট রয়েছেন, সে আমেরিকা হোক বা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা রয়েছেন, এই ধাক্কা তাদের সামলে উঠতে গেলে তাদের কিন্তু ইমিডিয়েটলি এই জায়গায় মধ্যপ্রাচ্যে একটা কোথাও শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইবেন বম ফেলার পরও তিনি শান্তি প্রক্রিয়া, অর্থাৎ তিনিই বম ফেলবেন, তিনিই শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন, তারপর নোবেল পুরস্কারের প্রত্যাশা করবেন এবং নোবেল পুরস্কারের জন্যে পাকিস্তানের আসিম মুনিরকে দিয়ে তিনি ইতিমধ্যে প্রস্তাব দিয়ে বলেছেন পাকিস্তান এই যুদ্ধের বাজারে এই রকম একটা ভয়াবহতা যেখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে একটা সত্যিকারের কমিক স্ট্রিপ তৈরি করে দিয়েছে, যেটাকে বলা হয় একটা রিলসের মতো। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য কি রেকমেন্ড করছে পাকিস্তানের আসিম মুনির। ভাবা যায় এই পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ এই যে স্বার্থ,
বিভিন্ন রকম এই স্বার্থের দ্বন্দ্বে আজ এই মুহূর্তে ইরান ক্ষতবিক্ষত। থাকতে পারবেন কি খোমেনি? এটা একটা বড় প্রশ্ন সামনে থাকছে। কেন খোমেনি থাকতে পারবেন না সে ব্যাপারে আগামী সময় আগামী ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো যে কি এই দীর্ঘ শাসনকালে খোমেনি কীভাবে তিনি ইরানের জনগণের উপর ইসলামী শাসনতন্ত্রের নামে এক প্রকার একটা জুলুম চালিয়ে গেছেন। ইসলামী শাসনতন্ত্র হয়তো ইরানের মানুষ অনেকেই তারা নিজস্বভাবে অ্যাকসেপ্ট করে নিতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো খিলাফতি দর্শনের সাথে কি মেলে? কিন্তু ধীরে ধীরে খোমেনি যেভাবে আর কি মুসলমান বিশ্বের তিনি এক নম্বর নেতা হতে চেয়েছিলেন, সেই ক্ষেত্রে অনেকেই তাকে বাধা দিয়েছেন। কখনো সেটা টার্কি, কখনো সেটা পাকিস্তান। এবং এই দোলাচলের মধ্যে থেকে আজকে ইরান কিন্তু সামগ্রিকভাবে সে উঠে কবে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন আকারে সামনে থাকছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছি এবং আপনাদের কাছে প্রধান দুটো কারণ আপনাদেরকে জানালাম। এটাই হচ্ছে আক্রমণের নেপথ্যের প্রধান কারণ ছিল। দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষা করছিল আমেরিকা এবং মোক্ষম মুহূর্তে জানান দিয়ে সেই আঘাতটা নিয়ে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।